আগেও বলেছি দুপুর বিশেষ করে 11টার দিকে আপনারা অবশ্য 10টা থেকে অবস্থান নিয়েছেন যে আমার আসার খবর পেয়ে। তো এইটাই আমি বলছিলাম, আসলে এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ওইভাবে তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে কাউকেই কোনো সুযোগ সুবিধা দেই নাই, বা আমার খুব বেশি দেওয়ারও কিছু নাই। তারপরেও যে আপনারা এতটা ভালোবাসেন শুরু থেকে আমরা দেখে আসছি, এই জন্যই আপনাদের জন্য কিছু করার চেষ্টা থেকেই প্রথমত ঘোষণা দিয়েছি যে আমি যেহেতু জাতীয় পর্যায় থেকে রাজনীতি করি, নির্বাচন তো করব, নির্বাচনের আশা তো আছে, নির্বাচনটা করব এই গলাচিপা এবং 10 মিনিট থেকে। কারণ হচ্ছে যে এই এলাকাটা চরাঞ্চল এলাকা থেকে যারা এযাবৎকাল এমপি মন্ত্রী হয়েছেন তার মধ্যে কেউ কেউ খুব বড় নেতা ছিলেন, দু একজনে কিছু কাজ করেছেন, দু একজনে চাইলে এর চেয়ে বেশি সক্ষমতায় কাজ করতে পারতেন কিন্তু করেন নাই। যেমন আওয়ামী লীগের সময় ক্ষম জাহাঙ্গীর সাহেব আওয়ামী লীগের খুব একজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা থেকে জাতীয় নেতা হয়েছিলেন, তিনি বস্ত্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, চাইলে আরো অনেক ভালো কাজ করতে পারতেন এলাকার জন্য, কিন্তু করেন নাই। এই এলাকার একজন ছিলেন বাতেন সাহেব, উনি কিছু কাজ করেছিলেন। এবং সর্বোপরি আসলে আমাদের এই দক্ষিণাঞ্চল বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, মানে আমাদের দেশের উন্নয়নটা মিল ফ্যাক্টরি গার্মেন্টস টার্মেন্টস এগুলো উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চল, মানে রংপুর দিনাজপুর টিনাজপুর এই সমস্ত এই উত্তরাঞ্চল, আর এই বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা এই দক্ষিণাঞ্চল আসলে পিছিয়ে। একটা রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকে, তাদের উচিত যে শুধু এলাকার কথা চিন্তা না করে সামগ্রিকভাবে দেশের সব এলাকার মানুষের জীবনযাত্রার যেন মান উন্নয়ন হয়, মানুষের যেন স্বাস্থ্যের জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ, শিক্ষার জন্য ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি মানুষের কর্মসংস্থানের জন্য মিল ফ্যাক্টরি কল কারখানা থাকে। এইভাবে চিন্তা করে আসলে উন্নয়নের রূপকল্পটা সেট করা। তো যাই হোক, এই এলাকা থেকে অনেকে এমপি হয়েছেন, অনেকে আপনারা দেখছেন যে অনেকে আসলে এমপি তো যে সে বললেই হইলেই তো কাজ হইবে না, এমপি হিসেবে তার কাজটা কি, কোথায় কি কাজ করা লাগে সেইগুলো জানতে হবে। এমপি হঠাৎ করে এসে হইলেই হবে না, তো যার ফলে অনেকে হঠাৎ করে এসে এমপি হয়েছে, যার ফলে মানুষের ওই ধরনের প্রত্যাশাটা পূরণ হয় না। আজকে প্রত্যেকটা রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তা করে 2 বছর 3 বছর 4-5 বছর পরে পেজ উঠে যায়, রাস্তার ইট থাকে না, খোয়া থাকে না। কারণ হচ্ছে এই রাস্তাগুলো যখন করে সব সরকারের আমলে রাজনৈতিক দলের নেতারা এখান থেকে কমিশন নেয়, যেই কারণে ঠিকাদাররা ভালোভাবে কাজ করতে পারে না। তো এখন যেই কারণে আমরা বলেছি যে অন্তত সুযোগ যেহেতু এসেছে, এই বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটাতে যারা রাজপথে ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখে, তার মধ্যে কয়েকজন অগ্র সৈনিকদের মধ্যে আমরা একজন। শুধু আমি না, আমি যাদেরকে রাজনৈতিকভাবে তৈরি করেছি, যাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছি, যারা আমার সাথে রাজনীতি করেছে আমার অধীনস্থ, আমার অনুসারী হয়ে, তারা অনেকে আমার চেয়ে এখন বড় জায়গায় পৌঁছে গেছে। কারণ সব কিছুর পরেও যেটা বলে ভাগ্য এবং আল্লাহর রহমত একটা ব্যাপার আছে। হয়তো আমার সহকর্মী বা শিষ্যরা যেটা বলছে, অনেক উপদেষ্টা হয়েছেন, মানে মন্ত্রী পদমর্যাদার, হয়তো আমার জন্য আল্লাহর সামনে আরো ভালো কিছু লিখে রেখেছেন, কিংবা আমি এই পর্যন্ত যেইটুকু পেয়েছি এইটাকে আল্লাহর শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হবে না। আমার বাপ দাদার কি পরিচয়, আমি যে আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে পরিচিত একজন জাতীয় নেতা হিসেবে, আমি এইখানে চর বিশ্বাসের এই একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। আমাদের দল যেটা বলে একেবারে ছোটখাটো দল না যে ধাক্কা দিলেই পড়ে যাবে, শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি দল, এবং বাংলাদেশে একমাত্র একটা ব্যতিক্রম রাজনৈতিক দল যারা কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এমপি মন্ত্রী, কোনো সুযোগ সুবিধা ছাড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, যদিও আমি বলছিলাম যে খুব বেশি প্রতিবাদ করার দরকার নাই। প্রথমত এই ঘটনাটাকে আমি বিএনপির দলীয় কোনো অবস্থান বা বিএনপি নেতারা ঘটিয়েছে
বিষয়টাকে এইভাবে আমি বক্তব্য নেবে দিতে চাই না, কারণ যারা ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির মধ্যে একটা ক্ষুদ্র অংশ, যারা হাসান মামুনের অন্ধ ভক্ত বা হাসান মামুনের গোলামি করে, হাসান মামুনের পা চাটে। কারণ বিএনপির শাহজাহান খানের যারা রাজনীতি করেছে, যারা এলাকায় এই দক্ষিণবঙ্গে পটুয়াখালীতে বিএনপির জন্ম দিয়েছে, ভালো মন্দ যাই হোক লোক, শাহজাহান খান, গোলাম মোস্তফা, তার সাথে যারা রাজনীতি করেছেন, গোলাম মোস্তফা সাহেব আজকে যে আর্থিক দৈন্য দশায় আছেন, তার টাকা পয়সাতেই রাজনীতির পিছিয়ে খরচ করেছে। এখন গোলাম মোস্তফা সাহেব মাঠে নাই, কিন্তু ওনার কথাটা, ওনার অবদানটা তো অস্বীকার করার উপায় নাই। এই অঞ্চলের যে পোলাপান গুলো ইন্টারমিডিয়েট পাস করে, এটা তো ওই বেটার অবদান। এই যে সালেহা খাতুন মাদ্রাসাটা হয়েছে, এটা তো ওনাদের অবদান। এই যে এই দেশের কয়টা মানুষ স্মরণ করে, আমার মতো মানুষ না বললেও কিছু নয়। কিন্তু আমি তার কলেজের কমিটির জন্য তারকে জিজ্ঞাসা করেন, তাকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা বিসি বলে তার বাসায় চলে গেছি, তাকে নিয়ে, তার জন্য। কারণ লোকটা তো যখন সক্ষমতা ছিল এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছে। তাহলে এই শাহজাহান খানের লোক, মসরুমের লোক, অনেকে বিএনপির লোক, তারা তো আমাদের সাথে সবসময়, যদিও আমি তাদেরকে মিছিল মিটিংয়ে ডাকি নাই, কারণ আমি তো একটা দল করি, কাজে আমি তো একেবারে অন্যের উপরে ভর করে রাজনীতি করতে পারি না। আমার তো নিজের একটা ব্যক্তিত্ব সক্ষমতা আছে, আমরা সেইভাবে কাজ করতেছি কমিউনিটি গঠন নিয়ে। তারপরেও তারা কোনো ঘটনা ঘটলে সুবিধা অসুবিধা ফোন দেয়, সবসময় বলে, খোঁজ খবর নেয় যে ভাই আমাদের সাপোর্ট লাগলে জানাইবেন। আমি বলছি হ্যাঁ, আপনারা ভোটের সময় থাইকেন, এখন আমাদের লোক একটু রাজনীতি শিখুক, হাটে ঘাটে মাঠে দৌড়ে টৌড়ে। তো এই জন্য বলছি। তারপরে বিএনপির দপ্তর থেকে একটা চিঠি দিয়েছিল এলাকায় যে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে সহযোগিতা করার জন্য। যদিও ওই চিঠির কারণেই আজকে যত অশান্তির মূল, কারণ ওই চিঠি দেওয়ার ফলেই এই হাসান মামুনের ঘুম হারাম হয়ে গেছে। যে না, তাহলে আমি আশায় ছিলাম বিএনপি আমার মনোনয়নটা দিবে, তাহলে বোধহয় আমার আর দিল না। এখন আমরা কিন্তু বিএনপির সাথে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তবে হ্যাঁ, বিএনপির সাথে আমাদের অত্যন্ত একটা ভালো সম্পর্ক, রাজনৈতিকভাবে মিত্রতার সম্পর্ক, যেটা বলে বোঝাপড়া। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সেদিন ঈদের সময় আমাদের নেতাকর্মীদের নিয়ে পুকুর পাড়ে বসছিলাম, সুতরাং তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন যে ডক্টর ইউনূসের সাথে যে তার মিটিং হয়েছে, সেখানে আমরা তাদের মিত্র হিসেবে আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা, আগামী নির্বাচন নিয়ে সামগ্রিক পরিস্থিতিতে আমরা আমাদের মতামতটা কি আমরা বলেছি। এই যে হাসান মামুনের কিছু পান্ডা যেটা বলে, যেটা আমি সবসময় হচ্ছে যে পাতি নেতা, ছাতি নেতা, উখাইটে নেতা, বখাইটে নেতা। কারণ কি, এখন দেখেন, যেমন কথাটা অন্যভাবে নিয়েন না, চুলার ডালে বিলই ঘুমায়, বাড়তে মশারি নেই, এরাও এখন বিশাল বিশাল নেতা। একজনের হুমকি দিয়ে অমুককে দেখে নেওয়া হবে, অমুককে কে। ভাই, কে কার সমালোচনা করার যোগ্য, কে কাকে কথা বলবে, এইটার একটা মাপ আছে, এইটা একটা শিষ্টাচার আছে। মুজাম্মেল সর্দার, সে যখন এই আমাদের এখন ইউনিয়নের সভাপতি, সে যখন যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, এখনকার যারা যুবদল, ছাত্রদলের করে অনেকে, অনেক পোলাপানের জন্ম হয়নি, প্যান্ট ছাড়া এই সময় গড়ছে বাড়ির পাশে। হে যদি মুজাম্মেল সর্দারে নিয়ে পোস্ট যায় যে মুজাম্মেল সর্দার আওয়ামী লীগের লোক, এই দেখুন ভিপি নূর তাকে দায়িত্ব দিয়েছে। আরে বেটা, সে যে সময় রাজনীতি করছে সময় তুমি ন্যাংটা করো, প্যান্টও পরো নাই। তারপরে জুয়েল ভাইয়ের কথা বলেছে, জুয়েল ভাই আনোয়ার মাওলানা এখানে তাদের সত্তার আলাদার একটা ভদ্র ফ্যামিলির লোক, তারা নম্র মানুষ, এই তার জ্ঞাতি গোষ্ঠীর লোক, তারাও বিএনপি করে, বিএনপি মাইন্ডেড লোক, তারে আমরা সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছি। সে নাকি আওয়ামী লীগের লোক, আমি নাকি আওয়ামী লীগ করতেছি, পুনর্বাসন করতেছি। কালাম মামারা, রেনু আক্তাররা এই দেশে বিএনপি তারা করছে না। তারপর আনিস দফাদার নিজে, এবারে বেলাল ভাইরা, এই সাইফুলরা, একসম লোক তো আগে বিএনপি করতো। এখন তারা আমাদের দল গঠনের আগে অনেক শুরু থেকেই, এখন না, আনিস দফাদার এই শুরু থেকে হাঁটে। আমি নিয়ে যাই, গলায় আছে বেউলেন্ডে গেলে কথাবার্তা তো দেখছেন সুন্দরভাবে বলতে পারে। অনেকক্ষণ দীর্ঘ বক্তব্য শুনলে মানুষের ঘুম ধরে যায়, জিম ধরে যায়। বক্তব্যের মাঝে এসে মানুষের একটু মানে অ্যাটেনশন ডাইভার্ট করা যায়, কথা মানুষটা হাইসে দেয়, তালি দেয়,
এটা একজন বক্তার রাজনৈতিক নেতার গুণ, তো সে তো বক্তব্য দিয়েছে। কারণ আমি ওই লাইনে বক্তব্য সবসময় দিতে পারি না। এখন আজকে একটা বিশেষ প্রেক্ষাপটে আপনাদেরকে কথা বলছি এই কারণে যে আজকে আমাদের লোকেরা যে তারা নাকি আমরা আওয়ামী লীগের লোককে পুনর্বাসন করতেছি, আওয়ামী লীগ নিয়ে বিএনপির অফিসে হামলা চালাইছি, বিএনপি নেতা কর্মীদের আহত করছি। তো এখানে নেসার ভাইয়ের কথা বলছে। দেখেন, আমি ঈদের প্রথম দিন শরীরটা ক্লান্ত, জার্নি করে আসছিলাম, ঘুমাইছিলাম। তো আমি বাকির বিশ্বাসকে ফোনে দাওয়াত দিছিলাম যে আপনারা আমার বাসায় দাওয়াত, ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলা। বিএনপির অনেক নেতাকে আমি বলছি, আমার বাপে বলছে, আমাদের নেতা কর্মীরা অনেককে বলছে, সৌজন্যতা শিষ্টাচারের জায়গা থেকে। তো তখন সে বলছে আপনারা আমার বাসায় দাওয়াত, আসলে খুশি হবো। ঠিক আছে, আমি গেলাম, আমি রাজনীতি করি, মানুষের কাছে যাইতে হবে, গেলাম এর বাসায়, ওদিন খাওয়া দাওয়া করে আসলাম। তো আমাদের যে গলাচিপায় ছাত্রদের একটা প্রোগ্রাম ছিল, আমাদের নতুন কমিটিতে সভাপতি আরিফ, এই ছেলে এখানে আছে। তো ওদের প্রোগ্রামে বক্তব্য দিয়েছে প্রায় 42 মিনিট। সব জেলা পর্যায়ের টেলিভিশন মিডিয়া টিডিয়া ছিল, কারণ ওরা বলছিল ভাই জাতীয় ইস্যুতে কিছু কথা বললেন। আমরা কথা হলো জাতীয় ইস্যু, দেশের চলমান ইস্যু, ছাত্রদের প্রোগ্রাম, কাজে আমাদের ছাত্র নেতাদের বৈশিষ্ট্য কি হবে, আমরা যে ছাত্র সংগঠনটা করি ছাত্র অধিকার পরিষদ, সেটা কোথা থেকে এসেছে, তার ইতিহাস ঐতিহ্য, এইগুলো নিয়ে একটা মোটামুটি বক্তব্য দিলাম। সেখানে আমি বললাম যে যারা রাজনীতি করে পকেটের পয়সা খরচ করে মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে, খুদকুড়ার দিকে নজর দেওয়া যাবে না, মানুষের দুঃখে সুখে বিপদে আপদে পাশে থাকতে হবে। আজকে আমার বাজার চর বিশ্বাস, অনেক ব্যবসায়ীরা তো আপনারা আমার কাছে বলেছেন বাবা এটা কিভাবে কি করা যায়, 35,000 টাকা করে একটা চান্দিনা ভিটিতে টাকা চায়, আজকে অনেকের 5-7 লাখ টাকাও লাগবে, 1-2 লাখ টাকা 3 লাখ টাকা লাগবে, এত টাকা এখন কই থেকে দেব? তো আমি আপনাদেরকে কি বলেছি, আমি বলেছি এত টাকা লাগার প্রশ্নই ওঠে না, সর্বোচ্চ লাগলে 0.5% জন্য 2-3 হাজার, আমরা দিলে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত দেব, না হলে ডিসিরে বললে দেবো এই কাজে হাত দেবেন না, নির্বাচনের পরে করবেন, আমরা নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা ফ্রি করে দেবো জনগণ। এই জন্য বলছি, বটতলা থেকে তো 30,000 নিয়ে গেছে। তো ওই দিন বক্তব্যে বলছি যে এখন এই কাজে যদি বিএনপির সভাপতি লোকজনকে মোটিভেট করে বা লোকজনকে বলে যে আপনারা 35,000 করে দেন, আমি এটা ম্যানেজ করে দেবো। এইখানে যতগুলো দোকান ভিটি 35,000 টাকা করে নিলে কয়েক কোটি টাকা উঠবে না? তাহলে সভাপতি এই টাকা কি করবে? সে খাইবে কিছু, ইউনিয়নে দেবে কিছু, ডিসিরে দেবে কিছু, তার নেতারাও কিছু পাঠাইবে। তো আমি এত বিস্তারিত বলি নাই, আমি বলছি যে নেতাদের কমাইতে হবে। কিসের 30-35,000 টাকা লাগবে সরকারি রাজস্বে 0.5% জমির জন্য, এইটা বলেছি। আরেকটা কথা বলছিলাম যে আজকে এইখানে রাস্তাঘাট এমন বেহাল দশা, মাইটভাঙ্গা থেকে বদনাতলী, আপনারা যারা গলাচিপা যান, রাস্তার এমন খারাপ অবস্থা। তো এই রাস্তার ঠিকাদার 3 বার বদল হয়েছে, আওয়ামী লীগ থাকতে 2 বার, আওয়ামী লীগের পতনের পরে 1 বার। এখন আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের ঠিকাদাররা কাজ করতে পারবে? মাইরিয়া দরিয়া টাকা পয়সা কেউ দিবে? যাই হোক, ওইটা বিএনপির একজন জেলা নেতার রেফারেন্সই একজন লোক নিছে। তো সেইটা বললাম যে এই যে কষ্ট হয়, এই কষ্ট লাগবে, নেতাদের মনোযোগ দিতে হবে, রাস্তাটা করা দরকার। এই 2টা কথা বললাম, চান্দিনা ভিটি নিয়ে আর আপনার এই যে এই রাস্তাটা নিয়ে। এইখানে আমি কাউরে গালি দিছি, কারো খারাপ কথা বলছি? তো এই কথায় কে কোন ভাবে হাসান মামুন রে কানেক্ট করছে বা অন্যরাই করছে, যারা মিছিল করছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, যে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, বাজে কথা বলছে, ওই যে বলে যে কান নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ে গেছে। তো তারা এটা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় মিছিল করলো। আমরা সেদিন বিকালবেলা বকুলবাড়িয়া যাব, আমরা প্রোগ্রাম, আমার অফিসার্স ক্লাবে, আমি তো ডাকবাংলোতে থাকি, গেলে মাঝে মাঝে ওইখান দিয়ে মিছিল, মানে আমাদের নেতাকর্মীদের ভয় দেখানোর জন্য। সেই মেয়েরা রাজনীতি করলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হবে। আমরা আমাদের এখন তারা মিছিল নিয়ে এদিক দিয়ে আসবে, তো আমরা বাইরেই এখন পুলিশ, আবার আমাদের 2-1 নেতা বলতেছে ভাই এরা তো উগ্র লোক, হামলা মামলা করে কিনা, আপনার এটা আবার আপনার কিছু হয় কিনা, আমরা একটু পরে বাইরে 10-15 মিনিট। শেখ হাসিনার গুইনা কথা কই নাই, ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রলীগের
কর্মী, যদিও সব কর্মী ছিল না, জোর জবরদস্তি করে ছাত্রলীগ করাইতো, নিয়ে আসতো, এদের বিরুদ্ধেও আমরা 20-25 জন মিছিল করছি। আমি কি এই পোলা যে আমি বিএনপির লোকেরা আমার বিরুদ্ধে মিছিল করবে আর আমি ভয়ে রুমে বসে থাকবো? আমরা যাব, গাড়ি স্টার্ট করেন সব। আমরা গাড়ি স্টার্ট করে আমরা আগাইছি। এরা আমরা প্রায় 250 মোটরসাইকেল, 250 মোটরসাইকেলে 3 জন করে থাকলে কতজন? প্রায় 700 বেশি, 700-800 লোক। 700-800 লোক। তারপরেও আমাদের লোকজনকে বলছি সাইলেন্ট থাকবেন, তারা মিছিল নিয়ে যাক, রাস্তা অর্ধেক করিয়া দিচ্ছি, কিন্তু আমরা আমাদের যাওয়া যাইতেছি। যদি আপনাদের উপরে আক্রমণ আসে পাল্টা হিট করবেন, আর না হলে চুপ থাকবেন। তো তারাও কিছু বলে নাই, আমাদের লোকজনও চুপ থাকছে। এটা রাজনীতি, ঠিক আছে। আমার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে, মিছিল করতে পারে, সমালোচনাও করতে পারে, মার্জিত ভাষায় সেটা করতে হবে। আর যে যার যোগ্য না সে তাকে নিয়ে কথা বলবে না, এটা একটা শিষ্টাচার। তো আমরা পরে প্রোগ্রাম স্থলে চলে গেছি, সেই আমাদের পাঙ্গাসিয়া, চিকরিকান্দি, প্রত্যেকটা জায়গায় আমি অবাক হয়ে গেছি যে আমাদের যারা কমিটিতে, তো আপনারা জানেন সাধারণ লোক, দুর্বল লোক, মোতামেয়ারা তো সব অন্য দল করে, তো তারপরেও যে লোক বাজারে মানে লোকারণ্য সব জায়গায়, এইগুলো দেখে মূলত তাদের মাথা নষ্ট হয়ে গেছে। যে ঘটনা কি, আনিস দফাদার বলছে যে লোকজন তো সব মৌমাছির এবং ভীমরুলের চাকের মতো ছুটতেছে, জিলাপিও খাওয়াই নেই কেউ রে, এমনি বক্তব্য বলছে 10টা পর্যন্ত। আপনার তেঁতুলতলা গেছি রাত্র 11টায় গ্রামের বাজারে লোক থাকে, তাও দোকানদাররা চেরাক জ্বালাই, বাতি জ্বালাইয়া রাখছে যে কথা শোনার জন্য। এই জন্য আমিও কষ্ট করে গেছি। তো আমাদের 2-1 ভাই বলছেন কয়েকজন বক্তব্য দিয়া এই টানা প্রোগ্রামে ক্লান্ত হয়ে গেছে। আমি তো দেখছেন এলাকায় ঢোকার পর থেকে চর বিশ্বাস, চর কাজল, বটতলা, এনতে গলাচিপা সব জায়গায় টানা কিন্তু প্রোগ্রাম করতেছি। ঢাকা থেকে অনেকে ফোন দিয়ে দেখতেছে, চেহারা তো কালো হয়ে গেছে, রোদের মধ্যে দৌড়ে দিল, বলছে ভাই চেহারা তো খারাপ হয়ে গেছে। বললাম ভাই এলাকায় আসলে একটু হয়। তো আমরা সেই প্রোগ্রাম করতে গেলাম ওই বকুলবাড়িয়া। আমাদের একজন শাহজাহান খার ঘনিষ্ঠ লোক ছিল, সাহসী লোক, তার স্মরণ সভা। ওইখানে একই চিত্র, ওইখানে একটু জিলাপি খাওয়াছিল মিলাদ, যেহেতু স্মরণ সভা, আমি 1 পয়সা দিনই, তার পরিবার ওই বাদল ভাই 7 মণ জিলাপি তারা প্যাকেট করছে। আর লোকজন ওই একেবারে টয়টম্বুর। তারপরে ওইখানে পরে আমরা প্রোগ্রাম শেষ করে আসবো আপনার এই 9:30টার দিকে। তখন শুনি কি হাসান মামুন এবং তার লোকেরা গলাচিপা থেকে লোক আনছে, সব ইউনিয়ন থেকে জড়ো করছে, পটুয়াখালী থেকে লোক আইছে, বরিশাল থেকে লোক আইছে, রামদাও চাপাটি নিয়া রাস্তার পয়েন্টে পয়েন্টে অবস্থান করতে, যেমন সব জায়গায় গাছ ফলাইছে, ইটের খোয়া ফলাইছে, নতুন ইটাই না, যেন আমরা মোটরসাইকেল টান দিয়া না যাইতে পারি। কোনো আর তো অস্ত্র থাকুক আর বন্দুক থাকুক আমাদের সাথে। তখন আবার আমাদেরও লোকজন বাউফল থেকে 10 মিনিট থেকে লোকজন শুনে জড়ো হয়ে গেছে, আমাদেরও 500-700 মোটরসাইকেল। তা আমরা যদি মোটরসাইকেল করে হর্ন বাজাই যে এই সাউন্ডই তো কান তবদা দিয়ে রাস্তার পাশে পড়ে। এখন আমি বলছি যে কি করব, এখানে তো সবসময় তো শক্তি প্রদর্শন করা ঠিক হবে না, সাহস দেখানো ঠিক হবে না, কারণ এরা একটা ফাঁদ পাচ্ছে যে আমরা একটা মারামারিতে জড়াই। এটা জাতীয় পত্রপত্রিকায় নিউজ হইবে যে ভিপিনুর এলাকায় সংঘাত সহিংসতা ধরেছে। তা বলছে না, এই ফাঁদে পা দেওয়া যাইবে না, আমরা কোনো ঝামেলাই করবো না। এলাকার মানুষ জানে আমাদেরকে ভদ্র, নম্র, সজ্জন, আমরা সেটা করবো। আমরা ওসিকে জানাইলাম, এসপিকে জানাইলাম। তারপরে ওসি আইসে বলতেছে ভাই পরিস্থিতি যা, এখন তো 5ই আগস্টের পরে পুলিশ দুর্বল, এরা আমরা দেখেন এনে ঝামেলা, আমরা যাইতে লোকজন এক হাতে, সবাই রাতে রামদাও, চাপাটি, আবার অস্ত্র 2-1 নিয়ে আছে। ভিডিও করেন, মামলা দেবো পরে, এগুলো ভিডিও করেন যে কার হাতে কি আছে। সে বলছে ভাই দেখেন, মানে সত্য কথা বলতে পারে না, আমি তো বুঝছি যে আর্মিকে কানেক্ট করার জন্য। ওকে, আমি সেনাবাহিনীকে বললাম যে এই অবস্থা, এখানে কিন্তু সংঘাত সহিংসতা হয়ে যাবে বড় ধরনের, আপনারা পদক্ষেপ নেন। যারা আমার পথ অবরোধ করেছে, কেন অবরোধ করেছে, এই অধিকার তাদের নাই। তারপরে আর্মি আসছে, 4 গাড়ি, এখন তারা লোক সংখ্যা বাড়াইছে এবং বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। তারা পাঙ্গাসিয়া, তেঁতুলতলা, বকুলবাড়িয়া সব আশপাশ থেকে লোক নিয়ে আসছে। পরে আর তারাও দেখলাম একটু থতমত খাচ্ছে যে পরিস্থিতি এরকম। ভাই আবার এর মধ্যে ঘটনা একটু ঘটছে, ডিসি সাহেব, আমাদের ডিসি সাহেব, যদি ওনাকে আমি বলছিলাম যে ওকে, সে মাঝে মাঝে একটু শয়তানি করে, আমি এটা টের পাই, কিন্তু আমার সামনে আবার খুব মানে
মানে কি বলবেন চাটুকারিতে নূর ভাই ফোন দিল, ভাই কি করতে বলেন ভাই, এই তলে তলে একটু তলস আমার, এটা আমি বুঝি ওনার আচরণ। তো উনি হচ্ছে মানে হাসান মামুন হয়তো কোনোভাবে ওনাকে একটু কনভিন্স করছে, বা যে আর্মি যেন, কারণ আর্মির যদি লোক সরাইতে হয় তাহলে তো হালকা পাতলা অ্যাকশনে যাইতে হবে, অ্যাকশনে যেন না যায়, কারণ তাহলে বিএনপির লোক তার ইজ্জত থাকে না, তার এখানে যেন নাই করে বিভিন্নকে একটু শিক্ষা দিতে বেশি। তো এখন আর্মি কাজ করতে হলে ডিসির অনুমতি লাগে, তো উনি এটাই করে নাই। যাই হোক, আমি আবার এটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। শেষ পর্যন্ত রাত্র আমরা ওখান থেকে 3টার দিকে আর্মি পুলিশ সহায়তায় তারা তখন ওদেরকে স্ক্যাটার করে আমরা যাই, কারণ আমাদের ততক্ষণে আমাদের লোকজনও কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে যদি অ্যাকশন হয় পাল্টা অ্যাকশন হবে। কারণ এই ছেলেকে আপনি মার খেবেন সবসময়, মার যে ভাই একজনের বাস নিয়ে বাড়ি দিতে হবে, আপনি মাথাটা পাইতে দেবেন যে দেন একটা। তো যাই হোক, আমরা ওখানে আসছি। তারপরে কালকে আজকে 144 যারা জারি করছে, কারণ এখন গণ অধিকার পরিষদ যেইখানে যাচ্ছে, এই যে গণজোয়ার শুরু হয়েছে, তাহলে দেখো এলাকায় থাকাই মুশকিল হয়ে যাবে। আবার এই রকমের বকুলবাড়ি এত ইট সুরকি মুরকি অস্ত্র রামদা চাপাতি নিয়েও তারা আটকাইতে পারে নাই। তারপরে যদি আবার নামে, তাই তো এই রকমের গণজোয়ার শুরু হয়ে যাবে। যেই কারণে ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসিএসপি সাহেব বলছে, ভাই আপনারা একটু 2-1 দিন একটু করেন, এরা একটু করুক, ঠিক আছে আপনি 144 দ্বারা করেন, ভালো, এলাকার পরিস্থিতি নিউট্রাল হোক। কিন্তু আমি ঈদে কোরবানিতে আসলে আমার রাজনৈতিক সফর থাকে, এইটা আমি বন্ধ করবো, এটা আমার কিন্তু চলতে থাকবে। আমার যেখানে প্রয়োজনে আপনারা তাদেরকে নিবৃত্ত করেন, নিষেধ করেন, কারণ তারা বাড়াবাড়ি করতেছে, এটা তাদের ইসের মধ্যে পড়ে না। তো যাই হোক, পরে তো কালকে গলাচিপা ছিলাম, আজকে যখন শুনলাম যে এই 2 চরকা দল, চর বিশ্বাসের মানুষ, দল মত নির্বিশেষে যারা সবসময় ভালোবাসে, সমর্থন করে, আজকে এইখানে এইভাবে একটা তাণ্ডব চালাইছে। চরবিশ্বাস তো সাহস পায় নাই, কাজলে সাহস পাইছে। কাজলে 7টা অফিস ভাঙছে, মোট গলাচিপা 10 বিনায়, বিশেষ করে গলাচিপায় ভাঙছে 17টা অফিস ভাঙছে। তো দেখলাম অফিসগুলা কি করছে, আপনারা দেখছেন রাতের অন্ধকারে। আজকে আমাদের সাথে যে লোক ছিল, আমরা তো পুরো 2 ইউনিয়ন ঘুরছি, আমাদের লোক যদি চাইতো এখনো বাসা থেকে টাইনা পিড়ে রাস্তায় শয় তুইতে পারতো না। কেউ আসতো এখন ধরতে, সেভ করতে, হাত পাও ভেঙে দিলে কেউ আসতো না। কিন্তু আমি জুয়েল ভাই সহ মুজাম্মেল সদের মামাকে আইসেই বলছি, মামা এখন বাবা আমি স্পটে আছি, আমি চাই না আমার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটুক। এমনকি গলাচিপা এই চরকাজলের বেশিরভাগ অফিসগুলো ভাঙছে, একটা ডাকাত খুনি হয়েছে, সামরা এই কি রনি ভইয়া না যায় কি বাড়ি পোলামান বলছে, ভাই ওরে বাড়ি থেকে আইন আমরা ওরে পিডামু, আপনি কিছু বললেন, আপনার গাড়িগুলো টান দেন। পরে 13টা মার্ডার কেস নাকি আসামি, হ্যাঁ হাসান মামুন করে শেল্টার দেয়। তো আমি বলছি, না রে বাবা, আমরা একটু এইবার দেখতে চাই। চর কপাল বাড়াতে ইসমাইল হাওলাদার বিএনপির নেতা, ওইখানে তার বাসায় গেছি, কি খবর মুরব্বী, আপনি তো আমি আসলে এতদিন আসছিলাম আওয়ামী লীগের আমলে, আপনি পাশে চেয়ারে বইছেন, মাঝে মাঝে কথা বলছেন, আমার মসজিদের অনুদান দিতে বলছেন, আমি দিলাম। ওইখানে যারা হাতে মাতব্বার নুরু, তারা নুরজামাল ভাইয়ের সাথে চাকরি বাড়ি ব্যবসা যাচ্ছে, বড় ভাইয়ের সাথে ফোন দিলে, ভাই আমরা তো আছি, বোঝেন তো একটা দল করি তো, চালান আমরা আছি শেষ পর্যন্ত আপনার সাথে। এইটা গলাচিপা 10 মিনার যারা হাসান মামুনের লোক, তারাও কিন্তু অনেক লোকই গলাচিপা 10 মিনিটে গেলে অনেকে সন্ধ্যার পরে দেখা করে, রাতে দেখা করে, ফোন দেয়, ভাই বুঝেন তো একটা দল করি, আর কমিটি তো সব হাসান মামুন নিয়ন্ত্রণ করে, এই কারণে আছি। তো আমি অবাক হয়েছি সবচেয়ে যে এই যারা ফোনে ফোনে যেটা বলে মিডিয়া কথা বলে, এই রকমের কিছু লোক এই আকামগুলোর সাথে জড়িত হয়েছে, যেই কারণে অবাক হয়েছি যে এরা কি মানুষ না মুনাফেক। এরা তো মানে কি বলবেন আপনার, কি জঘন্য প্রকৃতির মানুষ আমার সামনে ওইভাবে যে ভাই আসি আপনার জন্য, আপনি আমাদের এলাকার ভাই, আত্মীয় স্বজন, এই সেই, হ্যাঁ চরবিশেষ চরকে লক্ষ্য দেবে, গলাচিপা 10 মিনিট সব ইয়ে করে ফেলাবো। আর তারা রাতের অন্ধকারে রামদাউনিয়া গণ অধিকার অফিস কোপাইতে যায়, আবার 2-1 জায়গায় লোকজনকে হুমকি দিচ্ছে নাকি ক্লোজারে আমাদের মামু সেলিম শিকদার যে দোকান খুলবেন না। এই কুতুব চরবিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না, পরিষ্কার ভাবে বলে একেবারে শেষে আত্মাও ভাঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব। এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে
চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে। বলে দিলাম, এই পর্যন্ত যেটা বলেছি, পুরো এলাকা ভ্রমণ করেছি, পরিদর্শন করেছি, একটা মানুষের গায়ে হাত দেয় নাই, কারো বাড়ির টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই। মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও। যেটা করছো বাড়াবাড়ি, এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি, এইটুকু আজকে পর্যন্ত মাপ। কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া হবে। পরিষ্কার বলে দিলাম, কিন্তু গন্ডায় গন্ডায় সারা বাংলাদেশে না পারি, সারা বাংলাদেশের কথা বাদ দিলাম, নিজের এলাকায় যখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন কিন্তু কাউকে ছাড় দিব না, ক্ষমা করব না, বারবার ক্ষমা করবো না। শোনেন, এখন আমি কথা বলতে চাই না। তারপরে এখানে এই যে মফিস, এই পোলাটায় নাকি ওর বাপের নাম কি, আর ওর দাঁড়ান, ওর বাপের নাম কি, আর অবস্থান নাকি, আমার ওরা আমাদের মামা বাইরে আসছে কথা বলতে, এই পোলা সিঙ্গুর মাছের মতো লাফায়, চোটপাট করে। আটা ছেলে দেখবেন ওই যে তারাগাজি বাড়ি কি জিনিস জুয়েল নাকি, ঢাকায় আমার বাসায় কয়েকবার যাইয়া থাকছে, খাইছে, ভাড়াও দিয়ে দিছি, দেশে আসছে। সে ছাত্র দলের বিশাল নেতা। আচ্ছা, ইউনিয়নের নেতা। আরে বাড়া, তুই ইউনিয়নের নেতা, উপজেলা হইয়া কতদূর যাবি, কি করবি তোরা? এই যে অবুজের মতো এই কাজগুলো করতেছ। এখন তোর কানের নিচে 3টা দিলে তো হাসান মামুন এসে ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসটা ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসই তো এখন দরজা কপাট বন্ধ করে গলা চিপা যায় উঠছে। বাকের বিশ্বাস বিএনপি করে। তারপরে আমি বলছি, আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম, গলা চিপা 10 মিনিটের মধ্যে আপনি বাকের ভাই বাড়াবাড়ি করতেছেন। আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাতো ফুফাতো ভাইয়ের কাছে, দুঃসময় আত্মীয় সুবাদের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না। আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এইটা আপনি চর্বিশ্বাসে করতে পারেন না। তাকে বলছি যে এগুলো বাদ দেন। সে চেয়ারম্যানে নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে? সিন্তর আওয়ামী লীগ যেভাবে ভোট টোট ছাড়া হয়েছে, ওইভাবে যদি চেয়ারম্যান হয়ে যায়, তাহলে চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না? এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না? যাই হোক, তার যে অতীত কীর্তি, কুকীর্তি সেটা আমার মুখ দিয়ে বলতে চাই না। বিয়ে করছে কয়টা জানেন? এই 5-6টা বিয়ে কি ভালো মানুষে করে? কই বাড়ির মাইয়া নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না? ব্যবসা যখন করছে, আমার বাবা এখানে তাকে সেভ করছে। এই যে রেজাউল মির্জা টাকার জন্য বানতে চায় নাই, কত মানুষ থেকে মুজাম্মেল সর্দার তো কত টাকা পাইতো সে সময়, এগুলো ভুলে গেছে। আজকে তরমুজের কিছু নগদ টাকা হয়েছে, তাই খুব গরম। হাসান মামুনের জন্য গরু কেটে খাওয়ায়, ডলার রিজার্ভ করে নিয়ে যায়। বাবা করেন, সমস্যা নাই তো। আপনি একটা দল করেন, আপনার রাজনীতি আপনি করেন, আপনাকে তো কেউ বাধা দেয় নাই। আজকে এই যে একটা মিথ্যা কথা ছড়াইলো যে বিএনপির অফিস ভাঙচুর করছে বিএনপির নেতা কর্মীদেরকে, সেদিন যারা উপস্থিত ছিলেন ঘটনা জানেন। আমার লোকেরা বসেছিল ব্যবসায়ীদের সাথে এই বাজারের বিষয় নিয়ে মিটিং করার জন্য। তারা এখানে প্রোগ্রাম করেছিল। আমার নেতারা, আমার ভাই এসে বলছে, ভাই আপনারা আধা ঘন্টা পরে করেন, এটা তো ভালো কথা। এটা যদি আমাদেরকেও কেউ এখন এখানে বলতো, ধরুন এই মাথায় খলিল মিরের দোকান, খলিল মির একজন সম্মানিত মানুষ, গুণী মানুষ এলাকার, যদি বলতো বাবা তোমার একটু 10 মিনিট পরে প্রোগ্রামটা শুরু করে, আমরা তো শুনতাম। কারণ এইটা শিষ্টাচার, এইটা আমাদের মানুষের বৈশিষ্ট্য। আমরা একই সমাজে বাস করি, এলাকায় বাস করি, একটা মানুষের সুবিধার জন্য আমরা একটা প্রোগ্রাম 10-15 মিনিট আধা ঘন্টা আগে পরে করতে পারি। সেটা বললাম, এই সিঙ্গুর মাছের মধ্যে প্লান লাফায়রা চেয়ার সরাসরি করে কি পরিস্থিতি তৈরি করলো। এবং এই তুই ক্যামেরায় যে মোবাইলটা একটু বিএনপি এটা অফিস দেখা, এই যে আজকে আমরা প্রোগ্রাম করতেছি, এটা যেহেতু বাজার পূব মাথায়, আমরা এখানে খালি জায়গা প্রোগ্রাম করে আজকে বাজার দিন এখানে বিএনপির অফিস, এই অফিসের একটা জানালা কাছে যে 300 অক্ষত না, হ্যাঁ বাতিও আছে, ভাঙছে কোন অফিস ভাঙছে? তাহলে এই যে একটা মিথ্যা কথা ছড়াইয়া আমাদের 17টা অফিস ভাঙচুর করাইলো,
আমাদের লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টার হাসান মামুনকে আর উস্কাইয়া প্রেক্ষাপট ছিল, এর দায় টাকার বাকির বিশ্বাসের না? এই ঘটনাটার সূত্রপাত বাকির বিশ্বাস ঘটাইছে না? আমি এখন পর্যন্ত এই ঘটনায় যেটা বলছি, বিএনপিকে ওইভাবে দায় দিয়ে বক্তব্য দিন, আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, তারাও ফোন দিয়ে খোঁজখবর নিয়েছে। আজকেও বলেছে ভাই সামরানা এত ফাউল করতেছে, দেশে আমাদের ইমেজ নষ্ট হইতেছে আর একার কারণে। কারণ বিএনপির সারা দেশের মানুষ বলতেছে যে বিএনপির মিত্র ভিপি নুররা যেখানে নির্বাচন নিয়ে একটা তালবাহানা চলতেছে, একমাত্র ভিপি নুররা জোরালো বক্তব্য রাখে পুরো মাঠ ঘুরাই দিতেছে, আর ভিপি নুরের সাথে এইটা করতেছে। মানুষ তো আমাদের সিসি করতেছে যে অন্যদের সাথে পরিণতিটা কি হইবে। আর নির্বাচনের আগেই যদি পরিস্থিতি এই হয়, নির্বাচনের পরে কি হইতে পারে? ভোটের আগে যদি এইটা করতে পারে, তাহলে ভোটের দিন কি করবে? তো মানুষ তো এটা বিএনপির জন্য বড় ধরনের একটা ড্যামেজ, তাদের ক্ষতি সারা দেশব্যাপী, কারণ মানুষ তো মিডিয়ার মাধ্যমে দেখতেছে। তো এই কারণে আমি বিএনপি নিয়ে খুব বেশি নেতিবাচক বক্তব্য দেইনি, এবং গলাচিপা 10 মিনিটেও যেহেতু অনেক বিএনপির লোক তারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সাথে থাকে, শুধু হাসান মামুনেরও যারা এই যে উগ্রপন্থী কিংবা হাসান মামুনের যারা খয়ের খা পাচাটা, এরা দলকে, এরা তো রাজনীতিও বোঝে না, দলও বোঝে না, সেই কারণে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং দুঃখজনক যে বাকের বিশ্বাস এই কাজের নেতৃত্ব দিল, আর বাকের বিশ্বাসের সাথে আবার চর কাজল চর শিবা থেকে এইখানে এসে গণ অধিকারের লোকজনে হামলা করবে, অফিস ভাঙচুর করবে। কই ভাই, আমরা তো তোমাদের নাকের ডগার আজকে সামনে দিয়ে আসলাম, এই বীর পুরুষরা কই? তো এটা বলছি যে এটা যে অন্তত এই চর বিশ্বাস, চর কাজল তথা গলাচিপায় 10 মিনিটায় কিন্তু এখন গণ অধিকার পরিষদ এত দুর্বল না। এখন আমার সময় শর্ট, না হলে আসলে সমস্ত এলাকাগুলো ভিজিট করে এবং যারা যারা উৎপাত করছে দেখাইতাম। সর্বরানে একটা হিন্দু ছেলে সেলুন করে নাকি মারধর করে পদত্যাগ করাইছে যে তুই ঘোষণা দে, তুই গণ অধিকার পরিষদ করবি। ওই কুতুবটা কেরা ওইটা দেখবানে 10 মিনিট লোকের আমি বলে দেবো, দেখবে আপনারা এইখান থেকে কিছুটা চরবরানে এই রকমের কুতুব তৈরি হয়েছে। আবার বলছে যে অমুকের কাছে সদাই বেসপা না। চিন্তা করেন কি কেয়ামতের পরিস্থিতি তৈরি করছে, হ্যাঁ, যে অমুকে গণ অধিকার পরে আড্ডে সদাই বেসপা না। তো এগুলো কেন করছে? কারণ হচ্ছে আসলে মানুষকে আতঙ্কিত করতে চায়, একটা ভীতি ছড়াইতে চায় যে না গণ অধিকারে যাই না, বিপিনুরের কাছে যাই না, কিন্তু পরিস্থিতি খারাপ হবে। তো মানুষ কি এখন আর পাগল? ঢাকা শহরে এই শেখ হাসিনা পতনের আন্দোলনে যেভাবে রাস্তায় বন্দুকের সামনে দাঁড়াইয়া গুলি খাইলো, জীবন দিল আমাদের চরশিবাদাটা ছেলে, তারা ভয় পেয়ে বিএনপির কয়েকজন লোককে। এবং এইখানে ওই যে হাজিবাড়ি কাউসার বাড়ি নেসার সর্দার, এইটা একটু হাসির কথা যে নেসার সর্দার ঈদের দিন বাকের বিশ্বাসের বাসায় খাদিম দিয়া খাওয়াইলো, মানে বাকের বিশ্বাসের কাজ করলো। এই বাকের বিশ্বাস নেসার সর্দারের তালিকা দিয়েছে হাসান মামুনের কাছে এবং কেন্দ্রীয় নেতাদের কাছে যে যুবলীগের নেতা, সে গণ অধিকার পরিষদে হইয়া নাকি বিএনপির লোকদের উপরে মামলা করছে। এখন নেসার বিশ্বাস তো চলে আমাকে ভাতিজা অলি, যদিও বিশ্বাসের ভাগনা, কারণ অলিরা পড়ছে বিপদে একদিকে, আমরা এদিকে, আবার মামু ওইদিকে। তো এই ভাতিজারা তো চলে অলির লগে, এবং ওই বিশ্বাসের, এখন তো বিশ্বাসের সাথে তাই হে কেমনে গণ অধিকারের লোক হইল। এখন তার কিন্তু নাম পাঠাই দিচ্ছে যে সব জায়গায় মামলা করার জন্য। আবার সে ছিল বাউফল, একই সাথে সায়েম গাজী। তো সায়েম গাজীর মতো লোক নামাজ কালাম পড়ে, সে যে আওয়ামী লীগ করলে কারো মাথায় বাড়ি দিচ্ছে, ভালো লোক। আমরা যখন প্রোগ্রাম করছি ওই 6 নম্বরে সবসময় আমাদের সাথে ছিল, বক্তব্য দিচ্ছে। এই ধরনের লোক আওয়ামী লীগ করছে কি দেশে থাকবে না তারা? আমি তো পরিষ্কারভাবে বলছি যে যারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা চালায় নাই, মানুষের উপরে জুলুম করে, হয়রানি করে, সে আওয়ামী লীগ করলেও সে তার মতো এলাকায় থাকবে। সে একটা দল করতেই পারে, সেটা আমার দলেও যদি আসে, বিএনপিতেও যদি যায় যাইবে। এখন হ্যাঁ, বিএনপির টপ নেতারাও তো এটা বলছে, আর না পায় মানে না পাইলে এখন একটা হুজুর তুসে যে আর আওয়ামী লীগের লোক নিয়ে এটা করছে। তো যাই হোক, সময় অনেক হয়ে যাচ্ছে। তো আমার এটা নিয়ে খুব কষ্ট হয়েছে। তার সাথে ধরেন আওয়ামী লীগের আমলে একবার উলেন নামকের সাথে কিছু লোক ঝামেলা করলো না, রণ টন, শাহিন শাহ, আরো কারা কারা অনেকে ছিল। তাদের অনেকে 5ই আগস্টের পরে আমার সাথে আমি ব্যস্ত থাকি খুবই, রেস্টুরেন্টে গুলশের যে 2 মিনিট দেখা যাচ্ছে মাপ টাপ চাইছে অনেকে।
তো এখন আমি যদি এখন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি, মামলা দিতে পারি, আমার লোক আছে তাদের হামলা করতে পারি, বাড়ি জ্বালাই দিতে পারি, ঘর জ্বালাই দিতে পারি, কিন্তু এইটা কইরে আমি পাবোটা কি? আমার সাথে যা ঘটছে সেটা কি ফেরত আসবে? ঠিক আছে, তারা করছে, ভালো মানুষ দেখছে, তাদেরকে থুথু দিছে, সেই কারণে আমি বলছি যে এই প্রতিহিংসার প্রতিশোধের রাজনীতি আমি করতে চাই না। কিন্তু আজকে খুব কষ্ট পাইছি যে চর বিশ্বাসে এবং চর কাজল হয়েছে, আবার আমার বেআইটাই হয় ওইদিকে মনির দফাদার অমুক তমুক, ওইদিকে পলাশ গাজী সাহেব, এই যে ভাইদের শফিক ভাই, নিপামের চাষ্ট ভাই, হ্যাঁ, আওয়ামী লীগের আমলে লোকজন তো এলাকায় থাকতে দেবে না, শেল্টার দিয়ে রাখছে, হ্যাঁ গণ অধিকার অফিস ভাঙ্গে। চিন্তা করেন কত বড় নেমো খারাম লোকগুলো এগুলা। তো এই নেমো খারাম লোক আজকে আমার সাথে আমাদের সাথে যদি করে, 2 দিন পরেও তো তার আত্মীয় স্বজনের সাথে এটা করবে। এরা কি সমাজের মানুষ না নর্দমার কীট? আপনারা বিবেচনা করেন। তো আমি বিশেষ করে অনেক কথা বলছি, রাজনৈতিক একেবারে বক্তব্য দিতে চাই নাই। সর্বশেষ সেই কথা বলতে চাই, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদেরকে ওইভাবে কিছু দিতে পারি না, তবে হ্যাঁ দিছি, আবার কিছু কাজ করছি। যেন ওই যে কয়েকটা মসজিদ মন্দিরের নাম বলছে, মসজিদ আপনি নামাজ পড়েন না, এলাকার প্রতিষ্ঠান না হলে আপনারাই সবাই দান খয়রাত দিয়ে মসজিদ মাদ্রাসা হিন্দুরা মন্দির করে, সরকারি বরাদ্দ, কয়েকটা রাস্তা ছোট সংস্কার ইতিমধ্যেই করা হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু প্রক্রিয়াধীন আছে, এই কাজগুলো হবে। চরের মতো জায়গায় এইখানে কিছুদিন পরে সাপ্লাই পাইবেন, কাজলও একটা পাইতে আছেন, স্কুল কলেজের কিছু বিল্ডিং। এবং আমরা বলছি যদি মেধাবী ছাত্র হয়, মাথায় যদি মেধা থাকে, এই এলাকার ছেলে মেয়ে ওদের পড়াশোনার আর কারো বন্ধ হইবে না, বাপ মার সামর্থ্য না থাকলে ওদের পড়াশোনার দায়িত্ব আমি নেব। এই এলাকায় যদি কোনো, এখন সবাইকে অ্যাভারেজ নিতে পারবো না, যে ভালো ছাত্র পড়াশোনা আছে, মনোযোগী পরিশ্রম করতে চায়, সেই ধরনের ছেলেদেরকে ডাক্তার বানানো লাগলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ার হবো, ফুটবল ভালো খেলতে চাইলে ফুটবল খেলার সব সর্বোচ্চ জায়গায় প্রয়োজন, ক্রিকেট খেলতে চাইলে শালম ভাই, এই পাখি শালম ভাই বলে সে যে ভালো ফুটবল খেলতো, ওই সময় যদি তারা আমাদের মতো একটা লোক পাইতো, জাতীয় দলে খেলতে পারতো। সেই সময় তো লোক ছিল না, কিন্তু এখন তো আমরা আছি, ওরকম একটা ছেলে খেললে আমরা তাকে নিতে পারবো, এই কাজটা করতে পারবো। তো এই জন্য আমরা বলছি যে মাঝে মাঝে মনে করে যে এলাকায় এত নোংরা পরিবেশ, এত নোংরা রাজনীতি, সে মাঝে মনে করে ঢাকার একটা আসন থেকে নির্বাচন করে। কারণ কি, ঢাকার শহরে হামতাম নাই, এই ধরনের ধরেন সারার লোক, সান্ডার লোক, যারা এই অযথা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা, এই হইচই, মানে এর হুলস্থুল কাণ্ড, এইগুলো করার লোক নেই। শহরে অশিক্ষিত লোক থাকলেও শহরে থাকার ফলে তারা সামাজিকতা আছে, পরিবেশ বোঝে। তো মাঝে মাঝে মনে হচ্ছে ঢাকার গুলশান এলাকা সবচেয়ে ভিআইপি এলাকা, শিক্ষিত মানুষ থাকে, অশিক্ষিত কোনো লোক থাকে না, এবং গুন্ডা মাস্তেন বদমাশ লোক থাকে না, চিহ্নে ভোট দেওয়া যায় না, এই ছেলের তো অবদান আছে যে নির্বাচন করতে পারি। 17 আসন যেটা বলে, ঢাকা 18 উত্তর, আমি ওই এলাকায় ছিলাম, সবচেয়ে উত্তরের মধ্যে ভালো স্কুল রাজুক এবং উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ, নুরজামাল ভাই থাকে, অনেক ভাই এখান থেকে নির্বাচন করেন। মাঝে মাঝে মনে কি এগুলা বাদ দিয়া, প্রথম গ্রামে এত কাজ করা লাগে, এত সময় দেওয়া লাগে, ঢাকা শহরে মানুষ চেনে, এইখানে একজনের কাছে যাওয়া লাগে একেবারে ঘর ঘর, এত ভোটার, বাড়ি বাড়ি, ঢাকার এরিয়াও কম, তোমার মনে করি ঢাকা থেকে একটা নির্বাচন করি। তো আবার ভাবি যে আমাদের মতো লোক যদি আমরা ঢাকায় এমপি হই, ঢাকায় কাজ করার খুব বেশি সুযোগ নাই। এলাকায় এই অঞ্চলের মানুষের তো, এলাকার মানুষের একটা হকের বিষয় আছে, অনেক আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষ, এলাকার মানুষ চেনে জানে, তার এলাকাটা ছেলে এমপি হোক, তার একটা সুবিধা অসুবিধাটা ফোন দেবে, একটা কাজ করবে, এই ভরসা নিয়ে বা এতদিন পর্যন্ত যেই লোকগুলো আমাদের পেছনে হাঁটলো, এখন যদি আমি শহরের হই, তাহলে যেটা তাদের প্রতি একটা অবিচার করা হয়। তো যেই কারণে ভাবছি যে না, নির্বাচনটা এলাকা থেকেই করবো অন্তত। তো সেই সুবাদে আপনাদেরকে বলি যে আপনারা ভয় পাবেন না, অনেক কলা কৌশল টেকনিক আমাদেরও জানা আছে, শুধু ধৈর্য ধরতেছি, কারণ এরা আমাকে মাঠটা নষ্ট করতে চায় আকাম কুকাম করে। এই জন্য বলছি একটু ধৈর্য ধরেন, এতে পা দেবেন না, ঝামেলা এরাই কাজ করবেন, তারপরে ঝামেলা যদি হয়ে যায় সেইখানে কোনো ছাড় নাই, এবং সেটার জন্য থানা, পুলিশ, আইন, আদালত, টাকা পয়সা যা লাগে সেইটা বুঝবো আমি। এবং আমরা বলছি যে আমাদের দলের লোকেরা কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো জায়গা দখল করতে যায় নাই, খাল দখল করতে যায় নাই। শোনা যাচ্ছে জেনারেটর
জেনারেটরটা দিতে এতক্ষণ লাগে কেন? ইয়া ভাই জেনারেটরটা ফোন দেন, এতক্ষণ লাগে কেন? লাইন আসছে আবার লাইন আসছে। লাইন